পরদিন পাখির ডাকে ঘুম ভাঙল সুদীপ্তর। বেলা প্রায় 7টা বাজে। ঘুম ভেঙে সুদীপ্ত দেখল ইতিমধ্যেই হেরম্যান আর ইদোজেল উঠে পড়েছে। প্রাতরাশ তৈরি করতে শুরু করেছে ইদোজেল। হেরম্যান হেসে সুদীপ্তকে বললেন, দীর্ঘ পথশ্রমের আগে ঘুমটা খুব জরুরি কাজ করে, তাই তোমার ঘুম ভাঙায়নি। তাছাড়া তাঁবু গোটাতে আমাদের বেশ কিছু দেরি হবে। কিছু সময়ের মধ্যে সুদীপ্ত নিজেকে তৈরি করে নিল। ইদোজেলের প্রাতরাশও তৈরি হয়ে গেল, কিন্তু রবার্ট তখনও আসেনি। সুদীপ্ত তাই হেরম্যানকে বলল, দাঁড়ান, আমি রবার্টকে তাঁবু থেকে ডেকে আনি। কালও শরীর ভালো লাগছে না বলে চলে গেল, হয়তো এখনো তার ঘুম ভাঙেনি। সুদীপ্ত এরপর নিজেদের তাঁবু থেকে গিয়ে ঢুকলো রবার্টের তাঁবুতে, কিন্তু রবার্ট সেখানে নেই। তাঁবুর ভেতর এমনিতে সবকিছু ঠিকঠাকই আছে। মাটিতে সিনথেটিক ম্যাটের ওপর হাওয়া বালিশের পাশে রবার্টের রিভলভারটা রাখা। জিনিসটা এভাবে ফাঁকা তাঁবুতে ফেলে রেখে ঠিক করেনি রবার্ট। কেউ নিয়ে যেতে পারে সেটা। চালাতে না জানলেও আগুন ছোড়া লাঠি, বন্দুক, পিস্তলের ওপর অনেক সময় লোভ থাকে এইসব উপজাতিদের। এই ব্যাপারটা আফ্রিকার অন্য এক অভিযানে প্রত্যক্ষ করেছে সুদীপ্তরা। রিভলভারটা তাই তুলে নিয়ে কোমরে গুজে রবার্ট প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে গেছে মনে করে নিজেদের তাঁবুতে ফিরে এলো সুদীপ্ত। প্রাতরাশ সাজিয়ে তারা অপেক্ষা করতে লাগলো রবার্টের জন্য। কিন্তু আরো আধ ঘন্টা অপেক্ষা করার পর রবার্ট যখন ফিরল না, তখন হেরম্যান বললেন, চলো বাইরে গিয়ে দেখি রবার্ট কোথায় গেল। না জানিয়ে কোথাও তো যাওয়ার কথা নয় ওর। হেরম্যানের কথা শুনে তিনজন বাইরে বেরোবার পর সুদীপ্ত আরো একবার উকি দিল রবার্টের শূন্য তাঁবুতে। গ্রাম জেগে উঠেছে। মকড়দের কেউ কুড়ের সামনেটা পরিষ্কার করছে, কেউ জল আনছে, কেউ বা পাথরের টুকরোতে বর্ষার ফল আর শান দিচ্ছে। তাঁবুর বাইরে আরো বেশ কিছুক্ষণ রবার্টের প্রতীক্ষা করার পর তাকে দেখতে না পেয়ে সুদীপ্তরা এগিয়ে গেল মাঠের মাঝখানে। পরপর দুইজন মকড়কে ইদোজেল জিজ্ঞেস করলো যে রবার্টকে তারা দেখেছে কিনা, কিন্তু তারা দুজন হ্যাঁ বা না কোনো জবাবই দিল না। তৃতীয় একজন মকড়ও সংক্ষেপে জবাব দিল, জাদুকরকে জিজ্ঞেস করো। হেরম্যান সুদীপ্তকে বললেন, হ্যাঁ, গোকুকেই জিজ্ঞেস করা ভালো। এমনও তো হতে পারে রবার্ট তার ওখানেই আছে। কাল রবার্টের কথা শুনে মনে হয়েছে যে গোকোর সঙ্গে বেশ ভাব হয়েছে তার। রবার্ট হয়তো কৌশলে গোকোর কাছ থেকে মানুষ খেকো গাছ সম্বন্ধে কোনো খবর সংগ্রহের তালে আছে। সুদীপ্তরা পৌঁছে গেল গোকোর কুড়ের সামনে, কিন্তু তার কুড়ের দরজা বাইরে থেকে গাছের ডালের খিল দিয়ে বন্ধ করা, আর সেই ডালের ওপর প্রহরীর মতো বসে আছে গোকোর সেই কালো কুৎসিত পোষ্যটা। তার লম্বা লেজটা প্রায় মাটিতে গিয়ে ঠেকেছে। তাকে দেখেই কিছুটা পিছিয়ে এলো সুদীপ্তরা। বলা যায় না, প্রাণীটা বিষ ছুটতে পারে। হেরম্যান বললেন, সত্যি, এমন অদ্ভুত ভয়ঙ্কর পাহারাদারের কথা আমি আগে কোনোদিনও শুনিনি। দাঁড়িয়ে রইল সুদীপ্তরা। সময় বয়ে যাচ্ছে, কিন্তু রবার্ট বা গোকো কারোই দেখা নেই। ক্রমশ একটা আশঙ্কার মেঘ ডানা বাঁধতে শুরু করলো তাদের মনে। অবশেষে এক সময় তারা দেখতে পেল ডান দিকের সেই জঙ্গল থেকে একাই বেরিয়ে আসছে গোকো। জাদুকর সোজা এগিয়ে এসে দাঁড়ালো সুদীপ্তদের সামনে। ইদোজেল তাকে প্রশ্ন করল, তুমি রবার্টকে দেখেছ? অদ্ভুত এক হাসি ফুটে উঠল তার ঠোঁটের কোণে। ইদোজেল বলল, কোথায় সে? জাদুকর গোকো বলল, এখানেই সে আছে, গ্রামের বাইরে যায়নি। এখানে কোথায়? চারদিকে তাকিয়ে আবার প্রশ্ন করলো ইদোজেল। গোকো দরজার ওপর থেকে তার পোষ্য দানবটা কাঁধে তুলে নিয়ে বলল, চলো, আমি তাকে ডেকে দিচ্ছি। গোকোর কথা শুনে কিছুটা নিশ্চিত হয়ে সুদীপ্তরা তাকে অনুসরণ করল। কিছুটা এগিয়ে গোকো তাদের নিয়ে থামলো একটা কুড়ের সামনে। তারা সেখানে উপস্থিত হতেই কুড়ের পেছন থেকে দুজন বেশ শক্ত সমর্থ মকড়ও বেরিয়ে এসে বর্ষা হাতে
কুড়ের দরজার দুপাশে দাঁড়ালো। দরজা ভেতর থেকে বন্ধ। গোকো তার নিজের ভাষায় হাঁক দিল ঘরের ভেতরে যারা আছে তাদের উদ্দেশ্যে। ভেতর থেকেও একটা বিজাতীয় ভাষায় সাড়া এলো। কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে উকি দিল একজন মাঝবয়সী মকড়ো নারী। গোকো কি যেন বলল তাকে। কিছুক্ষণের মধ্যেই সে অন্ধকার কুড়ের মধ্যে থেকে বাইরে বেরিয়ে এসে দাঁড়ালো 5 জন মকড়ো নারী। কিন্তু তাদের দিকে ভালো করে তাকাবার পর সুদীপ্তরা 3 জনই চমকে উঠল। আরে, তাদের মধ্যে একজন যে রবার্ট! কিন্তু এই কি পোশাক তার পরনে! সভ্য জগতের ইউরোপীয় পোশাক খসে পড়েছে তার দেহ থেকে। এখন তার পরনে মকড়ো নারীদের মতোই অঙ্গ আবরণ, নিম্নাঙ্গ ঢাকা সামান্য কটি বস্ত্রে, আর ঊর্ধ্বাঙ্গ সজ্জিত নানা ধরনের পাথর আর কাঠের মালায়। রবার্টের মাথার চুল আর গাত্রবর্ণ অন্য মকড়ো নারীদের সঙ্গে এতটাই সাদৃশ্যপূর্ণ যে অন্য যে কেউ তাকে মকড়ো গ্রামের বাসিন্দাই ভাববে। বিস্মিত সুদীপ্তরা তাকিয়ে রইল রবার্টের দিকে। তাকে দেখে এরপর রবার্ট কয়েক পা এগিয়ে এসে সুদীপ্তকে প্রশ্ন করল, আমাকে কেমন লাগছে এই পোশাকে? সুদীপ্ত হেসে বলল, ও অন্যদের সঙ্গে একদম মানিয়ে গেছে তোমাকে। রবার্ট একটু যেন জড়ানো গলায় বলল, মানাবে না কেন? মকড়োদের রক্তই যে আমার শরীরে বইছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমার ঠাকুরদা এখানে এসেছিলেন। তিনি মকড়ো রমণীকে বিয়ে করেন। আমার বাবা জন্মানোর পর তিনি আমার বাবাকে নিয়ে প্রথমে পালিয়ে গিয়েছিলেন ব্রিটেনে, তারপর আমেরিকায়। এই 2 দেশ সেই যুদ্ধের সময় বন্ধু ছিল। আমার ঠাকুরদার বাবাকে উদ্ধার করার জন্য বর্বর ব্রিটিশ সেনারা এই গ্রামের বহু মানুষকে মেশিন গানের মুখে খুন করেছিল। রবার্টের কথা শুনে বেশ আশ্চর্য হয়ে গেল সুদীপ্তরা। রবার্ট এই গল্প আগে তাদের কখনো বলেনি। তার কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকলো সবাই। হেরম্যান এরপর নিস্তব্ধতা ভঙ্গ করে রবার্টকে বললেন, তোমাকে এই পোশাকে ভালো লাগছে ঠিকই, কিন্তু এবার চলো, আমাদের এবার তাঁবু গুটিয়ে রওনা হতে হবে। জানোই তো, এই পরিবেশ আমার সহ্য হচ্ছে না। হেরম্যানের কথা শুনে একটা হাসি ফুটে উঠল রবার্টের ঠোঁটের কোণে। কিছুক্ষণ চুপ করে থেকে সে কেমন যেন ঘোলাটের দৃষ্টিতে জড়ানো গলায় সুদীপ্তদের চমকে দিয়ে বলল, তোমাদের সঙ্গে আমার ফিরে যাওয়া মানেই তো ওই তথাকথিত সভ্য পৃথিবীতে ফিরে যাওয়া, যেখানে মানুষের মনে খালি অর্থলোভ আর হিংসা। তার চেয়ে এই জায়গাটা অনেক ভালো। তোমরা চলে যাও, আমি আর কোনোদিনও ফিরব না। হেরম্যান রবার্টের কথা শুনে আবারও বললেন, মজা করো না, পোশাক পাল্টে এবার চলো, দেরি হয়ে যাচ্ছে আমাদের, অনেকটা পথ যেতে হবে। রবার্ট হেরম্যানের কথায় আরো জড়ানো গলায় যা বলল তাতে হৃৎপিণ্ড প্রায় স্তব্ধ হয়ে যাওয়ার জোগাড় হলো সুদীপ্তর। বললাম তো, আমি আর ফিরব না। কাল আমাকে বৃক্ষ দেবতার কাছে নিয়ে যাবে জাদুকর কোকো। তার কাছে আমি নিজেকে সমর্পণ করে পিতৃপুরুষের পাপের প্রায়শ্চিত্ত করব। তোমরা চলে যাও। রবার্টের কথা বলার ভঙ্গি দেখে সে যে মজা করে কথা বলছে না তা বুঝতে অসুবিধা হলো না কারো। প্রাথমিক বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠে সুদীপ্ত বলল, এসব তুমি নেশার ঝোঁকে বলছো? তোমার কথা কেমন যেন জড়িয়ে যাচ্ছে। তুমি কি বলছো তা তুমি বুঝতে পারছো? রবার্টের চোখের তারা দুটো কেমন যেন ধীরে ধীরে স্থির হয়ে গেছে একটু সময়ের মধ্যেই। তার চোখের সাদা অংশটাই যেন প্রকটভাবে দৃশ্যমান হচ্ছে মরা মাছের মতো। সে যেন এবার একটু টলতে শুরু করেছে। সুদীপ্তর কথা শুনে চুপ করে রইল রবার্ট। সুদীপ্ত আবার বলল, রবার্ট, তুমি কি বলছো বুঝতে পারছো? তোমরা চলে যাও, আমাকে শান্তিতে থাকতে দাও। যেন অনেক দূর থেকে ভেসে এলো রবার্টের কণ্ঠস্বর। নির্ঘাত রবার্টকে কোনো মাদক খাইয়ে ভুলিয়ে ভালিয়ে তার চেতনা নষ্ট করা হয়েছে। তাই তার সদ্বিত ফেরানোর জন্য সুদীপ্ত কয়েক পা এগিয়ে এসে
রবার্টের কাঁধ ধরে ঝাঁকি দিতে দিতে বলল, হুঁশে ফেরো রবার্ট, আমাদের সঙ্গে চলো। বার কয়েক রবার্টের কাঁধ ধরে ঝাঁকানোর পর রবার্ট ঠিক যেন কলের পুতুলের মতো দুপা পিছিয়ে গেল। তার পরপরই প্রচণ্ড জোরে ঘুষি মারল সুদীপ্তর নাকে। সুদীপ্ত ছিটকে পড়ল হেরম্যানের ওপর। দুজনেই ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে গেল এই আকস্মিক আঘাতে। তারা যখন উঠে দাঁড়ালো তখন চারপাশ থেকে বেশ কয়েকটা বর্ষার ফলা ঘিরে ধরেছে তাদের। দরজার সামনে দাঁড়ানো সেই দুজন বর্ষাধারী ছাড়াও আরো বেশ কয়েকজন মকরও কখন যেন হাজির হয়েছে সেখানে। সুদীপ্তর দিকে বর্ষা উঁচিয়ে জাদুকরের নির্দেশের অপেক্ষা করছে তারা। জাদুকর গোকো এরপর সুদীপ্তদের উদ্দেশ্যে বলল, ওকে আর তোমরা বিরক্ত করো না, ও আমাদেরই মেয়ে। ও যে স্বেচ্ছায় এখানে থাকতে চাচ্ছে সেটা ওর মুখ থেকে তোমাদের জানাবার জন্য ওকে ডাকলাম। তোমাদের তাঁবু গোটানোর সময় দিচ্ছি, তোমরা গ্রাম ছেড়ে চলে যাও। তার কথা তর্জমা করে দিল ইতোজেল। সুদীপ্ত আর হেরম্যান সঙ্গে সঙ্গে বলে উঠল, রবার্টকে না নিয়ে গ্রাম ছেড়ে যাব না আমরা। গোকো কি যেন একটা বলল বর্ষাধারীদের। সঙ্গে সঙ্গে তারা বর্ষার ফলার খোঁচা দিয়ে তাড়িয়ে সুদীপ্তদের নিয়ে চলল তাদের তাঁবুর দিকে। গোকো চলল সঙ্গে সঙ্গে। সুদীপ্ত পিছনে ফিরে দেখল মকর ও রমণীদের সঙ্গে রবার্ট ঢুকে গেল কুঁড়ে ঘরের মধ্যে। সুদীপ্তদের এনে দাঁড় করানো হলো তাদের তাঁবুর সামনে। কিছুটা তফাতে একটা গাছের ডালে ছায়া পড়েছে। গোকো একটা বর্ষা দিয়ে মাটিতে সেই ছায়ার গা ঘেঁষে একটা দাগ কেটে বলল, গাছের ছায়ায় এই দাগ ছোঁয়ার আগেই তোমাদের এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে, নইলে তোমাদের তিনজনের হাত পা বেঁধে জল আর কুমিরের মুখে ফেলে দেব। এই কথা বলে সে দুজন বর্ষাধারীকে তাদের পাহারায় রেখে নিজের কুঁড়ের দিকে পা বাড়ালো। বাইরে থেকেই সুদীপ্তর হঠাৎ চোখে পড়ল তাঁবুর ভেতরে রাখা ইদোজলের বন্দুকটার উপর। নিজের কোমরে রাখা রিভলভারটার অস্তিত্বও এতক্ষণ পর অনুভব করল সে। সুদীপ্ত বলল, আমাদের কাছে বন্দুক আছে, রবার্টের রিভলভারটাও আছে, তা দিয়ে রবার্টকে ছিনিয়ে আনা যাবে না? হেরম্যান বললেন, বিনা লড়াইতে এরা কিছুতেই রবার্টকে আমাদের হাতে দেবে না, তাতে লাভও হবে না। আমরা হয়তো ওদের কয়েকজনকে মারতে পারবো, কিন্তু আমরাও বাঁচব না। আপাতত আমরা এখন গ্রাম ছেড়ে বাইরে যাই। ইদোজেল বলল, সম্ভবত কাল ওরা রবার্টকে নিয়ে গ্রামের বাইরে যাবে। সারা গ্রাম নিশ্চয়ই ওদের সঙ্গে যাবে না। বনের মধ্যে ওত পেতে থেকে আমাদের ওকে ছিনিয়ে নিতে হবে। এখনই গ্রাম ছেড়ে বেরিয়ে ঘুরপথে ওই বুড়ো মকরোর কাছে আজ বিকেলের মধ্যেই পৌঁছতে হবে। তারা কোন পথে রবার্টকে ওই রাক্ষসে গাছের কাছে নিয়ে যাবে তা নিশ্চয়ই ওই বুড়োটার জানা। চটপট তাঁবু খুলে ফেলি এখন, সময় নষ্ট করা যাবে না একদম। তিনজনে মিলে তাঁবু গোটানোর কাজে হাত দিল। স্থির হলো সঙ্গে শুধু বড় তাঁবুটা আর সামান্য কিছু জিনিস নেবে তারা, কারণ দ্রুত পথ চলতে হবে সবাইকে। জিনিসপত্র গোছাতে গোছাতে সুদীপ্ত বলল, রবার্টকে যতই নেশা করানো হোক, কিন্তু এক রাতের মধ্যে সে এতটা পাল্টে গেল কিভাবে? আমার মাথায় আসছে না কিছুই। ইদোজেল জবাব দিল, সম্ভবত জাদুকর গোকো ওকে জম্বি বানিয়েছে। জম্বি? জম্বি কি? প্রশ্ন করল সুদীপ্ত। ইদোজেল বলল, জম্বি মানে হলো জীবন্ত মৃতদেহ। আফ্রিকার বিভিন্ন অরণ্য প্রদেশে কিছু জাদুকর মানুষকে জম্বি বানাতে পারে। ব্যাঙের নির্যাস, পাফিম মাছের চামড়া আর গোপন কিছু গাছের মূল দিয়ে আরক বানিয়ে যাকে জম্বি বানানো হবে তাকে খাওয়ানো হয়। তারপর সে লোক জম্বিতে পরিণত হয়, তার যাবতীয় চিন্তা শক্তি লোপ পায়। জাদুকর তার মগজে যা ঢুকিয়ে দেয় বা যা নির্দেশ দেয় তাতেই পরিচালিত হয় তারা। জাদুকর নির্দেশ দিলে সে নিজের সন্তানকেও হত্যা করতে পারে। মুহূর্তের মধ্যে সে নিজেকে প্রভুর নির্দেশে অগ্নিকুণ্ডের মধ্যেও সঁপে দিতে পারে। সেই জাদুকরই তখন হয় তার একমাত্র প্রভু। এমনকি জম্বি হওয়ার পর মানুষের ক্ষুধা তৃষ্ণার অনুভূতিও নাকি চলে যায়। সে তখন একটা জীবন্ত মরা।
হেরম্যান কাজ করতে করতে বললেন, হ্যাঁ, এমন কিছুই খাওয়ানো হয়েছে রবার্টকে, এবং সেটা সম্ভবত কাল রাতে স্যুপের সঙ্গে। জম্বির ব্যাপারটা আমিও আর্টিকেলে পড়েছি। বহু বছর ধরে এই ব্যাপারটা চলে আসছে। সুদীপ্ত বলল, এই ঘোর কাটে কিভাবে? হেরম্যান বললেন, সেটাও লেখা ছিল কাগজে, এখন ঠিক মনে পড়ছে না। তবে একবার যাদের জম্বি বানানো হয়, মৃত্যু পর্যন্ত তাদের ঘোর কাটানো হয় না। জাদুকররা তাদের ওই ওষুধ খাইয়েই চলে। তাছাড়া দীর্ঘদিন ওই অবস্থায় থাকলে যে কোনো মানুষের চিন্তাভাবনা শক্তি এমনিতেই লোপ পায়। আমার ধারণা এখানকার মেয়েদের এমন ওষুধ খাইয়েই মানুষকে গাছের কাছে নিয়ে যাওয়া হতো, তাই তারা আপত্তি করতো না। তবে পুরো ঘটনায় একটা ব্যাপার কিন্তু প্রতিষ্ঠিত হতে চলেছে। মানুষ খেকো গাছ এখানে আছে, তার মুখে ফেলার জন্যই অমন অবস্থা করা হয়েছে রবার্টের। কারণ আমাদের মধ্যে সেই একমাত্র মহিলা, আর মহিলাদেরই শুধু বলি দেয় মকররা। তাঁবু গোটানো হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই। গ্রাম ছাড়ার আগে সুদীপ্তরা একবার তাকালো সেই ঘরের দিকে যেখানে রবার্ট রয়েছে। কে জানে তাকে কোনোদিন আর দেখতে পাওয়া যাবে কিনা। রবার্টকে তারা শেষ দেখা দেখতে না পেলেও জাদুকর গোকোকে কিন্তু তারা দেখতে পেল। নিজের ঘরের সামনে গিরগিটিটাকে কাঁধে নিয়ে দাঁড়িয়ে সে সুদীপ্তদের চলে যাওয়া দেখছে আর হাসছে। সুদীপ্তর মনে হচ্ছিল যে ইদোজেলের কাঁধ থেকে বন্দুকটা খুলে নিয়ে গুলি চালিয়ে দেয় লোকটাকে। কি কুৎসিত সেই হাসি! সে হাসি ব্যঙ্গ করছে সুদীপ্তকে, সভ্য পৃথিবীকে। সুদীপ্তর কাঁধে হাত রেখে হেরম্যান বললেন, চলো এবার রওনা দেয়া যাক। জাদুকরের সঙ্গে নিশ্চয়ই আবার সাক্ষাৎ হবে আমাদের, তখন ওকে দেখে নেব। গোকোর প্রতি রাগে ঘৃণায় হেরম্যানের মুখটা লাল হয়ে উঠেছে। গ্রাম থেকে বাইরে বেরোবার পর 4 জন বর্ষাধারী পিছু নিল তাদের। সুদীপ্তরা বনে ঢুকলো, তারাও ঢুকলো। জঙ্গলটা পেরোতে ঘন্টাখানেক সময় লাগলো। তারাও পিছু পিছু এলো তাদের। এরপর সুদীপ্তরা জলাজমিতে প্রবেশ করলো, কিন্তু জলার পাড়ে দাঁড়িয়ে পড়ল মকররা। একজন মকড় যেন কি বলল সুদীপ্তদের উদ্দেশ্যে। ইদোজেল বলল, ও বলল, আর এদিকে এসো না, তবে আর বেঁচে ফিরতে পারবে না। বন্দুক দিয়ে এখনই ওদের হুমকি থামিয়ে দেওয়া যায়, কিন্তু তাতে কোনো লাভ হবে না। সুদীপ্তরা জলার ভেতর দিয়ে এগোতে থাকলো। মকররা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সুদীপ্তদের যাত্রাপথ সম্বন্ধে নিশ্চিত হয়ে একসময় বনের ভেতরে ঢুকে গেল। রবার্টকে একলা গ্রামে ছেড়ে রেখে জলা ধরে এগিয়ে চলল সবাই। আরও ঘন্টাখানেক চলার পর তারা কর্দমাক্ত অবস্থায় পৌঁছালো জলার ভেতর সেই জায়গাটাতে, যেখানে অন্য একটা জলা বরাবর আর একটা পথ ফিরে গেছে মকরদের গ্রামের সেই জঙ্গলের দিকে। রাতের জন্য অপেক্ষা করার মতো পরিস্থিতি আর নেই, সময় একদম নষ্ট করা যাবে না। কাজেই সুদীপ্তরা নতুন পথ ধরল আবার পেছনে ফিরে যাওয়ার জন্য। তার আগে জলার এক জায়গাতে একটা উঁচু জমিতে তাঁবু আর অন্যান্য জিনিসপত্র নামিয়ে রাখলো তারা। আরও দ্রুত এগোতে হবে তাদের। তাছাড়া মালপত্র নিয়ে জঙ্গলে ঢুকলে দূর থেকেই মকরদের চোখে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। মাথার উপর প্রচণ্ড রোদ, পায়ের তলায় প্যাচ প্যাচে কাদা। কখনো তাদের নেমে পড়তে হচ্ছে নোংরা জলাতে, প্রায় কোমর পর্যন্ত ডুবে যাচ্ছে কাদা মাখা জলে। ওপরে ওঠার পর সে জল আবার গায়েতেই শুকাচ্ছে। দেহে জমা হচ্ছে দুর্গন্ধযুক্ত কাদামাটির আস্তরণ, আর সেই পুঁতিগন্ধে সুদীপ্তদের সঙ্গে চলছে মাছির ঝাঁক। এই অসহনীয় পরিস্থিতির মধ্যেই একবারও না থেমে ইদোজেলকে অনুসরণ করে চলেছে সুদীপ্ত আর হেরম্যান। এক সময় তারা এমন এক জায়গাতে এসে উপস্থিত হলো যেখানে রাস্তা খুব সরু হয়ে গেছে, তার দুপাশেই জলা। ভেজার রাস্তাটা খুবই পিচ্ছিল, আর তার দুপাশের জলাতে ভেসে বেড়াচ্ছে অসংখ্য গাছের গুঁড়ি। সুদীপ্তরা ভালো করে দেখার পর বুঝতে পারল ভাসমান জিনিসগুলো গাছের গুঁড়ি নয়, কুমির। একসঙ্গে কোথাও এত কুমির এর আগে দেখেনি সুদীপ্তরা, লেক টাঙ্গানিকাতেও দেখেনি। রাস্তা থেকে কোনো রকমের জলে পড়লেই কুমিরের পেটে যেতে হবে।
তবুও সেই রাস্তা ধরেই এগোলো তারা। রবার্টকে বাঁচাবার জন্য পরদিন সকাল পর্যন্ত শুধু সময় আছে তাদের হাতে। জঙ্গলে ঢুকে অন্ধ মকড়কে খুঁজে বার করে রবার্টকে বাঁচাবার পরিকল্পনা করতে হবে। যে কারণে সুদীপ্ত হেরম্যান এত দূর থেকে এই জলা জঙ্গলের দেশে ছুটে এসেছে, সেই মানুষ খেকো গাছকে খুঁজে বার করতে হবে। তার চেয়েও রবার্টকে মকড়দের কবল থেকে মুক্ত করা অনেক বেশি প্রয়োজন। যদিও ওই মানুষ খেকো গাছটা সম্ভবত এ সময় জড়িয়ে গেছে রবার্টের জীবন মৃত্যুর সঙ্গে। শেষ দুপুরে দিক চক্রাবালে একটা কালো রেখা দেখা গেল। তা দেখে ইদোজেল বলল, ওই দেখুন, আমরা প্রায় পৌঁছে গেছি। মকডোগ্রাম কাছে চলে এসেছে। সুদীপ্তরা আরো সতর্কভাবে চলতে লাগলো। অবশেষে বিকেল নাগাদ জলা পার হয়ে তারা প্রবেশ করলো আগের দিনের বিকেলের সেই জঙ্গলে। রবার্ট তখন তাদের সঙ্গিনী ছিল। জঙ্গলে ঢুকে হেরম্যান বললেন, তুমি চিনতে পারবে তো সেই জায়গাটা যেখানে বুড়ো মকড়ের সঙ্গে আমাদের দেখা হয়েছিল? ইদোজেল জবাব দিল, হ্যাঁ, পারবো। বাজে পুড়ে যাওয়া ওই একটা গাছই আমার চোখে পড়েছে এই জঙ্গলে। কিছুটা আন্দাজের ভিত্তিতেই সূর্যের সাহায্যে দিক নির্ণয় করে জঙ্গলের দিকে প্রথমে এগোলো তারা। একসময় তারা উপস্থিত হলো সেই ছোট ছোট ডোবা যেখানে আছে সেই জায়গাটাতে। এরপর আর সুদীপ্তদের পথ চিনতে অসুবিধা হলো না। খুব সন্তর্পণে তারা এগোতে লাগলো গ্রামের দিকে, জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে থাকা বাজে পুড়ে যাওয়া সেই গাছটার খোঁজে। ঝোপের আড়ালে উকি দিয়ে সুদীপ্তরা দেখল সেই গর্তের মধ্যে গুটিসুটি মেরে ঘুমোচ্ছে গতকালের সেই লোকটা। ইদোজেল তার উদ্দেশ্যে দেশীয় ভাষায় বলল, উঠে পড়ো, আমরা এসে গেছি। ওঠো ওঠো, জলদি ওঠো। সে বার কয়েক হাঁক দিতেই ধর্মর করে উঠে বসলো লোকটা। তার মুখে ফুটে উঠল স্পষ্ট আতঙ্কের চিহ্ন। দৃষ্টিহীন চোখে সে অসহায়ভাবে চারপাশে ঘাড় ঘোরাতে লাগলো শব্দের উৎস অনুসন্ধান করার জন্য। ইদোজেল এরপর বলল, তোমার কোনো ভয় নেই, উঠে এসো। আমরা কাল এসেছিলাম, আজ তোমার জন্য খাবার নিয়ে এসেছি। এই কথা শুনে ভয় কেটে গিয়ে হাসি ফুটে উঠল তার মুখে। হামাগুড়ি দিয়ে ধীরে ধীরে উপরে উঠে এলো। হেরম্যান তৈরি হয়েছিলেন। সে উপরে উঠতেই তিনি মাছের কৌটোর মুখ খুলে সেটা ধরিয়ে দিলেন লোকটার হাতে, আর তার সঙ্গে বেশ বড় একটা রুটি। একা লোকের পক্ষে সে খাবারই যথেষ্ট। খাবার হাতে নিয়ে একবার গন্ধ শুকে সেগুলো গোগ্রাসে গিলতে লাগলো লোকটা। এমনভাবে সে খেতে লাগলো যে সুদীপ্তদের ভয় লাগতে লাগলো লোকটার গলায় আবার খাবার আটকে না যায়। খাবার শেষে এক বোতল জল ঢকঢক করে খেয়ে সে বেশ কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর বিষণ্ণ হাসি হেসে বলল, মরার আগে শেষ খাবার খেয়ে নিলাম। তোমরা তো আর রোজ রোজ আমাকে খাবার দেবে না, বলো তোমাদের জন্য কি করতে হবে? ইদোজেল বলল, আমাদের সঙ্গে যে মেয়েটা ছিল, গতকালের সেই মেয়েটা যে তোমার মেয়েকে মালা দিয়েছিল, তাকে জাদুকর ওষুধ খাইয়ে আটকে রেখেছে। আমাদের বৃক্ষ দেবতার কাছে সম্ভবত আজকে বলি দেওয়া হবে ওকে। ওষুধের প্রভাবে মেয়েটাও ফিরতে চাইছে না। আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে ওই মানুষ খেকো গাছের কাছে। যে পথ ধরে তারা সেদিকে এগোবে, সেখানে তোমাকে আমাদের নিয়ে যেতে হবে। বৃদ্ধ মকরও বলল, কালই মেয়েটার ব্যাপারে আমার এমন আশঙ্কা হয়েছিল। আমাদের গ্রামের মেয়েরা শেষ হয়ে যেতে বসেছে, আর তাদের বলি দিলে তো আমাদের জাতই শেষ হয়ে যাবে। তাই বাইরে থেকে কোনো মেয়ে এলে তাকে দেবতার কাছে নিয়ে যাওয়া হচ্ছে। কিছুদিন আগে সাদা চামড়ার একটা মেয়ে আর একটা ছেলে এসেছিল গ্রামে। ছেলেটাকে কুমিরের মুখে ফেলা হলো, আর মেয়েটাকে দেবতার কাছে দেয়া হলো। তখনই তো আমি দেখে ফেলেছিলাম কিভাবে জাগানো হয় দেবতাকে। তোমাদের মেয়েটাকে জম্বি বানানো হয়েছে। সে আর তোমাদের সঙ্গে ফিরবে না। ইদোজেলের মাধ্যমে সুদীপ্ত জানতে চাইল, মেয়েটার ঘর কি আর কোনোদিনে কাটবে না? বুড়ো মকটও বলল, হ্যাঁ, এখন হয়তো কাটানো যায়,
বেশি দিন হয়ে গেলে ঘোর কাটে না। 2 দিনের মধ্যে যদি বেশি করে নুন খাওয়ানো যায়, অথবা কুমিরের রক্ত, ও রক্ত বেশ নোনতা হয়। তার কথা শুনে হেরম্যান বললেন, এবার বুঝলাম নুনের কৌটো খোয়া যাওয়ার রহস্য কি। গোকো আমাদের কৌশলে গ্রাম থেকে বাইরে পাঠিয়ে নুনের কৌটো হাতিয়ে নিয়েছিল, যাতে আমরা কোনোভাবে নুন খাইয়ে তার নেশার প্রভাব কাটাতে না পারি। বুড়ো মকড় এরপর বলল, হ্যাঁ, তোমাদের আমি নিয়ে যাব সে পথে। দেবতার কাছে গ্রামের সবাইকে নিয়ে যাওয়া হয় না। জাদুকর আর মাত্র 3 জন লোক যায় সেখানে। পরবর্তীকালে ওই 3 জনের মধ্যে আবার কেউ নতুন জাদুকর হয়, পুরনো জাদুকর যদি মারা যায়। যুগ যুগ ধরে চলে আসছে এই প্রথা। ওদের কাছ থেকে মেয়েটাকে ছিনিয়ে নিতে তোমাদের সুবিধা হবে ঠিকই, কিন্তু সঙ্গে নুন রাখতে হবে, বা কুমিরের রক্ত। সেটা না খাওয়ালে মেয়েটা তোমাদের সঙ্গে কিছুতেই আসবে না। ভোরের আলো ফুটলে আমি তোমাদের নিয়ে রওনা হব। আরও কিছুটা এগোলে এক জায়গাতে জঙ্গলের মধ্যে ছোট ছোট কয়েকটা ডোবা আছে। সেখানে একটা বড় গাছের গুড়ির গায়ে একটা ফোকর আছে। গুড়িটাকে দেখলে মনে হয় একটা মানুষ হা করে আছে। তার পেছন দিয়ে রাস্তা সেই জায়গাতে যাবার, যেখানে যেতে চাইছো তোমরা। হেরম্যান ইদোজেলের মাধ্যমে বললেন, হ্যাঁ, সেই জায়গাটা আমরা চিনি। কাছাকাছি এখানে কুমির কোথায় পাওয়া যাবে? বুড়ো মকড়ও বলল, এখানে বাজে পুড়ে যাওয়া যে গাছটা আছে, তার যে ডালটা আঙুল সমেত মানুষের মতো দেখতে, সে হাত যেদিকে নির্দেশ করছে সেদিকে গেলেই একটা ছোট জলা আছে। সেখানে কুমির পাবে। ঘাড়ের কাছে ফুটো করবে, তাহলেই রক্ত বেরিয়ে আসবে। হেরম্যান আর বুড়ো মকড়ের কথা শুনে সুদীপ্ত চমকে উঠে বলল, আপনি কি কুমির শিকার করবেন নাকি? হেরম্যান রিস্ট ওয়াচের দিকে তাকিয়ে বললেন, সূর্য ডুবতে ঘন্টাখানেক সময় আছে, চলো একবার চেষ্টা করে দেখা যাক। কিন্তু কিভাবে? বিস্মিত হয়ে জানতে চাইল সুদীপ্ত। হেরম্যান জবাব দিলেন, অনেকটা মকরদের মতোই, তবে কাজটা আরো কঠিন আর বিপজ্জনক হবে আমাদের জন্য। আমি মাটিতে শুয়ে টোপ হব, চলো। এই বলে তিনি আর সুদীপ্তকে কথা বলার সুযোগ না দিয়ে এগোলেন বুড়ো মকড়র নির্দেশিত পথে। কিছুক্ষণের মধ্যেই তারা হাজির হলো জলাটার ধারে। পানা ভর্তি জলা, চারপাশে বড় বড় গাছ, তার নিচে কোমর সমান উঁচু ঝোপঝাড় জঙ্গল। হেরম্যান তার কর্মপন্থা বুঝিয়ে দিল সুদীপ্ত আর ইদোজেলকে। সুদীপ্ত তার কথা শুনে বলল, আপনি কি করতে চলেছেন সেটা শেষবার একবার ভেবে দেখুন। হেরম্যান বললেন, আর ভাবার সময় নেই, কাজ শুরু করো। আমার আর তোমার স্নায়ুতন্ত্র কতটা শক্তিশালী তার পরীক্ষা হয়ে যাবে আজ। কাজ শুরু হয়ে গেল। একটা গাছ নির্বাচন করা হলো। সুদীপ্তদের সঙ্গে আনা একটা নাইলনের দড়ি দিয়ে ফাঁস তৈরি করে গাছে উঠে ওপর থেকে জলার পাড়ে মাটিতে ফেললো ইদোজেল। তারপর সে নিচে নেমে গাছের গুড়ির সঙ্গে বাঁধল তার এক প্রান্ত। দড়িটা ধরে রইল ইদোজেল। দড়ি ধরে টানলেই ফাঁসটা মাটির ওপর থেকে উঠে যাবে। সুদীপ্ত তার কোমর থেকে রিভলভার বার করল। বন্দুক ব্যবহার করা যাবে না, তার শব্দ অনেক দূরে যায়। 4টে গুলি আছে। ইতোমধ্যে 2টো গুলি খরচ করে ফেলেছে রবার্ট। হেরম্যান সুদীপ্তর কাঁধে হাত রেখে বললেন, মাথা ঠান্ডা রাখো, তোমার হাতেই এখন আমাদের অভিযানের যাবতীয় সফলতা নির্ভর করছে। এই কথা বলে হেরম্যান বড় ছুরিটা নিয়ে শটান শুয়ে পড়লেন ফাঁসটা যেখানে শোয়ানো আছে তার কয়েক হাত তফাতে। মকরদের মতো টোপ হলেও তাকে কুমিরের মুখ থেকে গাছে টেনে তোলার মতো লোক নেই। অথবা কুমিরটা যদি জল থেকে উঠে ফাঁস এড়িয়ে ঘুরপথে হেরম্যানের কাছে চলে আসে, তাহলে ওর কিছুই করণীয় থাকবে না। সবচেয়ে বড় কথা, সুদীপ্ত যদি ঠিকভাবে গুলি চালাতে না পারে, অথবা ইদোজেল যদি ফাঁসটা টানতে না পারে, তবে হেরম্যানের মৃত্যু অবশ্যম্ভাবী। সুতোর মধ্যে ঝুলছে হেরম্যানের জীবন। শুয়ে পড়ার পর
চোখের ইশারায় সুদীপ্তকে আসল কাজ শুরু করার জন্য ইঙ্গিত দিলেন তিনি। সুদীপ্ত কাছেই একটা গাছের গুড়ির আড়ালে দাঁড়িয়ে একটা ছোট্ট ডাল দিয়ে গুড়িতে বাড়ি মেরে মকরদের মতোই শব্দ করার চেষ্টা করতে লাগলো। মুহূর্তের পর মুহূর্ত কেটে যেতে লাগলো। অবশেষে সুদীপ্তদের আহ্বানে সাড়া দিয়ে জল থেকে মাথা তুলল একজন। ড্যাবডেবে চোখ, চোয়ালের সামনের দুটো দাঁত বাইরে বেরিয়ে আছে। তাকে দেখা মাত্রই সুদীপ্ত আরো জোরে শব্দ করতে লাগলো। হেরম্যান মরা কাঠের মতো মাটিতে শুয়ে আছেন। প্রথমে মাথা, তারপর সামনের ডান পা, তারপর বাঁ পা। সরীসৃপের নিজস্ব ঢঙে হেরম্যানকে লক্ষ্য করে ধীরে ধীরে উপরে উঠে এলো প্রাণীটা। উপরে উঠে কিছুক্ষণ সে স্থির হয়ে দাঁড়িয়ে চারপাশে ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করতে লাগলো কোথাও কোনো বিপদ ওত পেতে আছে কিনা তার জন্য। তারপর খুব সন্তর্পণে এগোতে লাগলো কুমিরটা। মাঝে মাঝে সে চলতে চলতে হা করছে, চোয়ালে সাজানো করাতের মতো দাঁত প্রতীক্ষা করছে হেলমেটকে ছিঁড়ে ফেলার জন্য। এগিয়ে আসছে সে। একটা মুহূর্ত যেন এক একটা ঘন্টার মতো মনে হচ্ছে সুদীপ্তর কাছে। এক সময় সে ফাঁসের ওপর এসে দাঁড়ালো। হেরম্যানের সঙ্গে তার কয়েক হাত মাত্র ব্যবধান। লেজটা একবার নাড়িয়ে সে মুখ হা করলো হেরম্যানের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য। ঠিক তখনই বাজনা থামিয়ে প্রাণীটার টাগরা লক্ষ্য করে গুলি চালালো সুদীপ্ত। আর তার পর মুহূর্তেই ইদোজেলের কাছে ছুটে গিয়ে তার সঙ্গে দড়ি টেনে ধরল। শূন্যে পাক খেয়ে ছটফট করতে লাগলো প্রাণীটা। হেরম্যানও ততক্ষণে লাফিয়ে উঠে পড়েছেন। লেজের ঝাপটা এড়িয়ে তিনি ছুরিটা দিয়ে লম্বালম্বিভাবে কুমিরটার পেট চিরে দিলেন। আরও কিছুক্ষণ ছটফট করে নিস্তেজ হয়ে গেল প্রাণীটা। মাটিতে নামিয়ে আনা হলো কুমিরটাকে। হেরম্যান সুদীপ্তকে জড়িয়ে ধরলেন। উত্তেজনায় দুজনেই ঘেমে উঠেছে। বুড়ো মকডোর কথা মতো ইদোজেল মৃত কুমিরটার ঘাড়ের কাছে আঘাত করতেই ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো। ইদোজেল একটা বোতলে ভরে নিল সেই রক্ত। রবার্টের ঘোর কাটাবার ওষুধ। সুদীপ্তরা যখন আবার সেই পোড়া গাছের কাছে ফিরে এলো, তখন সূর্য ডুবে অন্ধকার নামতে শুরু করেছে বনে। কালো একটা পর্দা যেন নিঃশব্দে নেমে আসছে চারপাশে। কুমিরের রক্ত জোগাড় করা হয়েছে শুনে বুড়ো মকড়ও বলল, ওটা যেভাবেই হোক খাইয়ে দিতে হবে মেয়েটাকে, তাহলেই ওর হুঁশ ফিরবে। কিছু সময়ের মধ্যেই পুরোপুরি অন্ধকার নেমে এলো অরণ্যে। একটু রাত নামতেই গ্রামের দিক থেকে ভেসে আসতে শুরু করলো অদ্ভুত এক সম্মিলিত সঙ্গীত ধ্বনি। সে সুর যেন অনেকটা বিলাপের মতো। বুড়ো মকড়টা সেই শব্দ শুনে বলল, তোমাদের কথাই ঠিক, কালই মেয়েটাকে নিয়ে যাওয়া হবে বৃক্ষ দেবতাকে সমর্পণ করার জন্য। ওই দেবতাকে সন্তুষ্ট করার জন্যই আগের রাতে ওই গান গাওয়া হয়। সুদীপ্তর ইচ্ছে হচ্ছিল যে একবার গ্রামের দিকে গিয়ে জঙ্গলের আড়াল থেকে দেখবার চেষ্টা করে রবার্টকে দেখা যায় কিনা, কিন্তু ব্যাপারটা বড্ড বেশি ঝুঁকিপূর্ণ বলে সুদীপ্ত সে পরিকল্পনাটা ত্যাগ করল। রাত বাড়ার সঙ্গে সঙ্গেই মকরদের গানের সুর আরও চড়া হতে থাকলো। হেরম্যান হঠাৎ সুদীপ্তর দৃষ্টি আকর্ষণ করে বলল, আরে দেখো, ওপরে আকাশে কেমন যেন একটা আলোর আভা দেখা যাচ্ছে। ওটা কিসের আলো? ইদোজেল আকাশের দিকে একবার তাকিয়ে চটপট মরা গাছের গুড়ি বেয়ে উপরে উঠে গেল। বেশ কিছুক্ষণ সে চেয়ে রইল আকাশের সেই অংশের দিকে। ঠিক যেমন সূর্যাস্তের পর দিকচক্রা বলে একটা লাল আভা জেগে ওঠে, ঠিক তেমনি একটা আভা। বেশ কিছুক্ষণ দেখার পর ইদোজেল গাছ থেকে নেমে বলল, যা অনুমান করেছিলাম তাই। ওটা দাবানলের আলো। বৃত্তাকার পথে পরিভ্রমণ করতে করতে সে এবার এদিকে এগিয়ে আসছে। হেরম্যান জানতে চাইলেন, আগুনের দিকে আসতে কত সময় লাগবে? ইদোজেল বলল, দেখে মনে হচ্ছে মাইল 5 দূরে আছে আগুনটা। কাল রাতের মধ্যেই সম্ভবত এ অঞ্চলে এসে পড়বে। বাতাস যদি জোরে বয় তবে আরো তাড়াতাড়ি আসবে। তবে আজ রাতে আগুন থেকে তেমন কোনো বিপদের সম্ভাবনা নেই আমাদের। সুদীপ্তরা ঠিক করলো তারা পালা করে রাত জাগবে। প্রথমে রাত জাগলো সুদীপ্ত, তারপর হেরম্যান ও শেষ রাতে ইদোজেল।
মাঝরাত পর্যন্ত তারা শুনতে পেল মকরদের গানের শব্দ। তারপর ধীরে ধীরে সবকিছু থেমে গেল। ইদোজেলের ডাকে সুদীপ্তর যখন ঘুম ভাঙল, তখন আলো ফুটতে শুরু করেছে সবেমাত্র। ইদোজেলের কাঁধে ভর দিয়ে উঠে দাঁড়ালো সেই মকরও। আবছা অন্ধকারের মধ্যেই তারা এগুলো, ছোট ছোট ডোবাগুলো যেদিকে আছে সেই দিকে। তারা যখন সেখানে পৌঁছলো, তখন আকাশ বেশ পরিষ্কার হয়ে গেছে। অন্য জঙ্গল হলে নিশ্চয়ই এ সময় পাখির কলকাকলিতে ভরে উঠত চারপাশ, কিন্তু এ জঙ্গলে কোনো পাখিই নেই। ভোরের আলো ফুটলেও কেমন যেন থমকে আছে চারদিক। মকড় বুড়োর কথা মতো সেই গাছটা খুঁজে বার করলো সুদীপ্তরা। তার গুড়িতে একটা গহ্বর আছে, তা যেন ঠিক একটা ফোকলা মানুষের মুখ। গুড়ির ঠিক পেছনে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে একটা সুড়ঙ্গের মতো পথ এগিয়েছে। সম্ভবত মানুষের চলাচলেই সে পথের সৃষ্টি হয়েছে। তার অনুমান যে সত্য, তা সে পথে ঢুকে কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারল সুদীপ্ত। পথের পাশে একটা ঝোপের গায়ে বিবর্ণ হয়ে যাওয়া কাঠের মালা আটকে আছে দেখতে পেল সে। মকর রমণীরা এ মালা গলায় পড়ে। কোনো হতভাগা মকর রমণীকে এ পথ দিয়ে নিয়ে যাওয়ার সময় হয়তো মালাটা খুলে ছুঁড়ে ফেলা হয়েছিল ঝোপের উপর। কখনো ইদোজেল, কখনো হেরম্যান, কখনো বা সুদীপ্তর কাঁধে করে বয়ে নিয়ে যেতে লাগলো বৃদ্ধ মকরকে তার নির্দেশিত পথ অনুসারে। পথের দুপাশে কখনো ঝোপঝাড়, কখনো বা বড় বড় গাছের জঙ্গল, আবার তারই মাঝে কোথাও কোথাও টুকরো টুকরো ফাঁকা জমি। সেই জমিতে দাঁড়িয়ে আছে অসংখ্য কলসপত্র উদ্ভিদ, ছোট হলেও তারাও মাংসাশী। সুদীপ্তরা যতই বনের গভীরে প্রবেশ করতে লাগলো, ততই চারপাশের গাছগুলোকে অচেনা মনে হতে লাগলো। গাছগুলোর গুড়ি, পাতা, ফুল, ফল সবই যেন অন্য রকমের। সুদীপ্তরা এর আগে আফ্রিকার প্রত্যন্ত প্রদেশের জঙ্গলে ঘুরেছে, ইন্দোনেশিয়ার গহীনেও গেছে, কিন্তু এ ধরনের অদ্ভুত উদ্ভিদ বেষ্টিত জঙ্গল আগে তারা দেখেনি। বুড়ো মকড় লোকটাকে বহন করে নিয়ে যেতে হচ্ছে বলে একটু স্লথ গতিতে এগোতে হচ্ছে তাদের। মাঝে মাঝে থামতে হচ্ছে, বুড়োটার কথা মতো কোন দিকে তারা যাবে তা ঠিক করার জন্য। ইদোজেল চলতে চলতে পথের বিবরণ দিয়ে যাচ্ছে বুড়োটাকে, সেই মতো যাত্রাপথ নির্দেশ করছে সে। এক সময় মৃদু গরম অনুভব করতে লাগলো সুদীপ্তরা, আর তার সঙ্গে সঙ্গে একটা মৃদু বাতাসও যেন সুদীপ্তদের পেছন থেকে তারা যেদিকে যাচ্ছে সেদিকেই প্রবাহিত হচ্ছে। জঙ্গলের মধ্যে অদ্ভুত এক আবহাওয়ার সৃষ্টি হয়েছে। ইদোজেল বলল, আমরা যেদিকে যাচ্ছি সেদিকে দাবানল দ্রুত গতিতে এগিয়ে আসছে বলে মনে হয়, আর মাইল খানিকের মধ্যেই সে আছে। আগুনের তাপে বাতাস হালকা হয়ে উপরে উঠে যাচ্ছে, আর বনের অন্য অংশ থেকে সেই শূন্যস্থান পূরণ করার জন্য বাতাস ধেয়ে চলেছে সেই দিকে। এই পরিবেশ দেখার অভিজ্ঞতা এর আগে আমার বেশ কয়েকবার হয়েছে। সুদীপ্তরা যতই এগোতে লাগলো, ততই যেন গরম আর সেই বায়ু প্রবাহ ক্রমশ বাড়তে থাকলো। ঘণ্টাখানেক চলার পর তারা বুড়োটার নির্দেশে একটা জমিতে এসে দাঁড়ালো। তাদের সামনে একটা উন্মুক্ত ছোট জায়গা, তার তিন দিকে বড় বড় ঘন সন্নিবিষ্টিত গাছের জঙ্গল, আর একদিকে ঝোপঝাড়। একটু নিচু ফাঁকা জমিটা থেকে একটা সুড়িপথ চলে গেছে বড় বড় গাছের আড়ালে। 50 লম্বা ফাঁকা জমিটার ঠিক মাঝখানে অনেকটা ম্যানহোলের ঢাকনার মতো, কিন্তু তার চেয়েও বড় একটা বৃত্তাকার পাটাতন পড়ে আছে মাটির ওপর। তার উপর একটা ভারী কাঠের গুঁড়ি চাপা দেওয়া আছে, আর কাছেই ডিবি করে রাখা আছে শুকনো পাতার রাশি। বোঝাই যাচ্ছে সেটা মানুষের কাজ। অন্ধ মকড়ও বলল, যে পথটা ফাঁকা জমি থেকে গাছের প্রাচীরের দিকে গেছে, সে পথটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। ওই প্রাচীরের ওপাশেই তিন দিকে ঘেরা জঙ্গলের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে আমাদের সেই দেবতা, তোমাদের মানুষ খেকো গাছ। তবে ওখানে আগে না গিয়ে এখানেই লুকিয়ে থাকো, এ পথেই ওরা মেয়েটাকে দেবতার কাছে নিয়ে যাবে। তাছাড়া এখানে থাকলে অন্য একটা ব্যাপারও বুঝতে পারবে। কি ব্যাপার? জানতে চাইলেন হেরম্যান। বুড়ো মকড়ও জবাব দিল, দেখবে কিভাবে জাগানো হয় দেবতাকে। আগে তাকে জাগানোর দরকার হতো না, নিজে থেকেই ছুঁড়ে ফেলা মাত্রই নিজের কাছে মেয়েগুলোকে টেনে নিতেন তিনি।
কিন্তু বছর খানেক আগে এখানে বড় দাবানল হলো, আর তারপর থেকেই দেবতা আর নিজে জাগে না, তাকে পুরোহিত জাদুকর গোকো জাগায় তার জাদু দিয়ে। আমি ব্যাপারটা ধরে ফেললাম বলেই তো আমাকে অন্ধ করা হলো। হেরম্যান বললেন, কি বলছো, স্পষ্ট করে বলো। বুড়ো মকড়ও অদ্ভুত হেসে জবাব দিল, আর একটু অপেক্ষা করো, তাহলেই সবকিছু স্পষ্ট হয়ে যাবে। আমরা রওনা হওয়ার কিছু সময় পরই নিশ্চয়ই এদিকে রওনা হয়ে গেছে ওরা। ওরা মেয়েটাকে নিয়ে এসে পড়ল বলে। বুড়ো মকড়োর কথাই ঠিক। সুদীপ্তদের থেকে ঘন্টাখানেক পর আলো ভালো করে ফুটলে তারা রওনা দিলেও নিশ্চয়ই সুদীপ্তদের থেকে দ্রুত গতিতে এগোচ্ছে তারা। কিছুক্ষণের মধ্যে সত্যি রবার্টকে নিয়ে পৌঁছে যাবে। কাজেই সুদীপ্তরা পথ ছেড়ে দিয়ে কিছুটা তফাতে গিয়ে একটা গাছের ঝোপের আড়ালে গুড়ি মেরে বসে আত্মগোপন করে প্রতীক্ষা করতে লাগলো তাদের জন্য। প্রচণ্ড গরম, কিন্তু বাতাস বইছে। গাছের পাতাগুলো মৃদু মৃদু কাঁপছে বাতাসে। চোখের সামনে বায়ুস্তর যেন নাচছে। হালকা একটা পোড়া গন্ধও যেন নাচছে। ইদোজেল চাপা স্বরে বলল, দাবানল খুব কাছে চলে এসেছে, নইলে এত গরম লাগতো না, আর বাতাসও এত কাঁপতো না। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা তাকে দেখতে পাবো। ওই দেখুন, বনের একপাশে গাছের প্রাচীরের আড়ালে দিনের আলোতেও বড় বড় গাছের মাথায় আকাশ কেমন লাল হয়ে উঠেছে, ধোঁয়া বেরোচ্ছে। সুদীপ্তরা তাকিয়ে দেখল ইতজলের কথাই সত্যি। সেদিকে গাছগুলোর মাথার উপরের আকাশ যেন লাল হয়ে উঠেছে, ধোঁয়া দেখা যাচ্ছে। হেরম্যান ইতজেলকে বললেন, আগুন যদি এদিকে আসে তবে কোন পথে পালাবো আমরা? ইদোজেল জবাব দিতে যাচ্ছিল, কিন্তু তার আগেই তারা যে পথ ধরে এসেছে সে পথে মানুষের গলার শব্দ শোনা গেল। সঙ্গে সঙ্গে কথা থামিয়ে দিল সবাই। কয়েক মুহূর্তের মধ্যেই বনের মধ্যে আত্মপ্রকাশ করলো তারা। প্রথমে জাদুকর গোকো, তারপর দুইজন বর্ষাধারী মকড়োর মাঝে রবার্ট, আর সবশেষে একজন বর্ষাধারী। ক্রমশ দলটা সুদীপ্তদের কাছে এগিয়ে আসতে লাগলো।